নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করতে প্রধান উপদেষ্টাকে পরামর্শ বিএনপির। দলীয় কেউ সরকারে থাকলে অপসারণের আহ্বান। আমরা মনে করেছি শাসনেও বিশেষ করে হায়ার জুডিশিয়ারিতে এখনো যে সমস্ত ফ্যাসিস্টদের দোষর আছেন তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেওয়ার ব্যবস্থা করব। ভারতের সাথে মাত্র একটি চুক্তি বাতিল হয়েছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় চিঠির জবাব দেয়নি দিল্লি। নির্বাচনে এআই এর অপব্যবহার ও অপতথ্য মোকাবেলায় কৌশল নির্ধারণ করছে নির্বাচন কমিশন, জানালেন সিইসি। গাইডলাইন নয়, প্রয়োজন সুনির্দিষ্ট পরামর্শ। You will all put your brains together to come up with concrete suggestions. I don't want just policy guidelines. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েত হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি। দোষীদের দ্রুত ট্রাইব্যুনালে বিচার ও সর্বোচ্চ সাজা দাবি। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। টেস্টিং সল্ট মুক্ত চপস্টিক ইনস্ট্যান্ট নুডলসে পাচ্ছেন ১০ থেকে ২৫ টাকা পর্যন্ত ছাড়। নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করার আহ্বান জানিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এই পরামর্শ দেয় দলটি। সেই সাথে সরকারি নিরপেক্ষতা বজায় রাখতে দলীয় কেউ থাকলে তাদের অপসারণের আহ্বানও জানানো হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের রদ বদলে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বানও জানান মির্জা ফখরুল। এসব বিষয়ে প্রধান উপদেষ্টা বিএনপিকে আশ্বস্ত করেছে বলে জানিয়েছে প্রেস উইং। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে আসেন বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমদ। প্রতিনিধি দলটির সঙ্গে ১ ঘণ্টারও বেশি সময় ধরে চলে ডক্টর ইউনূসের বৈঠক। বৈঠক থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি নেতারা। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টাকে বিএনপির কয়েকটি উদ্বেগের কথা জানানো হয়েছে। প্রশাসনেও জেলা প্রশাসন বিশেষ করে সেখানেও একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আমরা কিছু কিছু কথা বলে এসেছি যেগুলো আমরা মনে করেছি যে তারা এখনও সেই পুরনো সরকারের ফ্যাসিস্ট সরকারের স্বার্থ পূরণ করছে, তাদেরকে অপসারণের কথা আমরা বলেছি। বিশেষ করে হায়ার জুডিশিয়ারিতে এখনও যে সমস্ত ফ্যাসিস্টদের দোষর আছেন তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেওয়ার ব্যবস্থা করতে হবে। এ সময় দ্রুত অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের আদলে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। জাতীয় সংসদ অনুষ্ঠানকে অর্থবহ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টের বলতে আমরা যা বুঝাই তত্ত্বাবধায়ক সরকার, সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে। বৈঠকে নির্বাচনের আগে প্রশাসনের রদবদলে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার আহ্বান জানায় বিএনপি। সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়েছি। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি তার তত্ত্বাবধানে হবে বলে বিএনপিকে আশ্বস্ত করেন ডক্টর ইউনূস। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ভারতের সাথে মাত্র একটি চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার, আর কয়েকটি চুক্তি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, 11টি চুক্তি বাতিলের যে কথা সামাজিক মাধ্যমে ঘুরছে সেই তালিকার অনেকগুলো প্রকল্পই চূড়ান্ত হয়নি। ত্রিপুরায় 3 বাংলাদেশিকে পিটিয়ে হত্যার বিষয়ে জানতে চাইলেও দিল্লি এখনও চিঠির উত্তর দেয়নি বলেও জানান উপদেষ্টা।
হিউম্যান রাইটস ওয়াচ সহ 6 সংগঠনের নির্বিচার গ্রেপ্তার বন্ধ ও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই নতুন টানাপোড়েনে বাংলাদেশ ভারত সম্পর্ক। বারবার ঢাকা ওয়ার্কিং রিলেশনের কথা বললেও খুব বেশি সাড়া মেলেনি দিল্লির। এরই মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ফটোকার্ড শেয়ার করে জানানো হয় ভারতের সাথে থাকা 14টি চুক্তি পর্যালোচনা করে 11টি বাতিল করেছে সরকার। পররাষ্ট্র উপদেষ্টার কাছে এ বিষয়ে জানতে চান সাংবাদিকরা। সম্ভবত একজন উপদেষ্টা রিটুইট করেছেন তাদের একটা কমেন্ট সহ। কমেন্টটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, হয়তো এটা উনি না করলেও পারতেন। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন ভারতের সাথে সামরিক টাগবোট কেনা চুক্তি বাতিল আর আদানির বিদ্যুৎ কেনা পর্যালোচনা ছাড়া তালিকার অন্যগুলো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি তিস্তাসহ অনেকগুলো ইস্যুতে ভারতের সাথে চুক্তিই হয়নি বলে দাবি করেন পররাষ্ট্র উপদেষ্টা। যে তালিকাটা এসেছে ওখানে এটা সঠিক না, এর অধিকাংশ এক্সিস্ট করে না আদৌ। একটি মাত্র চুক্তি গার্ডেন শিপইয়ার্ডের সাথে যে চুক্তিটা ওটা বাতিল করা হয়েছে, এটুকু আমি জানি। এটা তো অনেক পুরনো, অনেকদিন আগেই করা হয়েছে। বাকিগুলোর কয়েকটি আছে যে বিভিন্ন পর্যায়ে আছে এবং ঠিক ওই নামে নেই, অন্যরকম ডেসক্রিপশনের কিছু আছে। একমাত্র লাস্টে যেটা ছিল জিআরএসি, মানে গার্ডেন শিপইয়ার্ডের সাথে যে আমাদের একটা ওই টাগবোট কেনার চুক্তি ছিল, এটা আমরা বাতিল করেছি। কারণ বাতিল করা হয়েছে যেটা বিবেচনা করে দেখা গেছে যেটা বাংলাদেশের জন্য খুব লাভজনক না। প্রশ্ন আসে, ভারতের সাথে সই হওয়া চুক্তিগুলো কতটা দেশের স্বার্থ রক্ষা করেছে সেটি কি নির্ধারণ করতে পেরেছে সরকার? বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তির হার কেমন এটা ফাইন্ড আউট করা গেছে? এক একটা চুক্তির বিষয় এক এক মন্ত্রণালয়ের অধীন, সেটার কতটুকু কোনটার ওয়েটেজ সেটা হলো এক প্রশ্ন, কতটুকু সেটা ক্ষতিকর হচ্ছে সেটা তারা বের করতে পারবে। তবে আমি একটা জিনিস বলি, সেটা হলো যে যেগুলো চুক্তি কিন্তু সবসময় এক ধরনের পর্যালোচনার অধীনে থাকে। আন্তর্জাতিক 6 মানবাধিকার সংস্থার প্রধান উপদেষ্টাকে লেখা চিঠি প্রসঙ্গেও প্রশ্নের জবাব দেন তৌহিদ হোসেন। হিউম্যান রাইটস সংগঠনগুলি তাদের কাজ করবে, সরকারের পক্ষে তাদের সব কিছু মেনে নেওয়া কখনোই সম্ভব হবে না। অবশ্যই আমরা যখন কোনো মানবাধিকার নিয়ে যখন কোনো কনসার্ন আসে সেটাকে আমরা বিবেচনায় নিই এবং সরকারের পক্ষে যেটুকু সম্ভব সেটা করা হয়। দিল্লিতে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠির জবাব 1 বছরও মেলেননি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। জানান ত্রিপুরায় 3 বাংলাদেশিকে হত্যার প্রতিবাদ ও তদন্তের দাবি করে দেয়া চিঠির জবাবও দেয়নি দিল্লি। উত্তর দেয়নি, এখনো দেয়নি। সুষ্ঠু তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া চাই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার রোধে পলিসি গাইডলাইন নয়, প্রয়োজন সুনির্দিষ্ট পরামর্শ, এমনটাই মনে করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে ইটিআইতে আয়োজিত AI নিয়ে কর্মশালায় এ কথা বলেন তিনি। সিইসি জানান, নির্বাচনে AI এর অপব্যবহার ও অপতথ্য মোকাবেলায় কৌশল নির্ধারণ করছে নির্বাচন কমিশন। AI এর অপব্যবহার বৈশ্বিক সমস্যা, এটি রোধে সেল গঠন করা হবে বলেও জানান নাসির উদ্দিন। নির্বাচনের সময় অপতথ্য রোধ কিভাবে এবং কারা করবে তা নির্ধারণ করা জরুরি বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার। দুর্গম এলাকায় কিভাবে এটি রোধ করা হবে সেই পরিকল্পনাও করতে হবে। কর্মশালায় বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। You will all put your brains together to come up with concrete suggestions. I don't want just policy guidelines. You have to set up a misinformation, disinformation cell, and it should be round the clock. Not that. How many people we have to engage? What kind of people we have to engage? And how to contact with the misinformation that is coming out from the far-flung areas. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অভিযুক্ত বর্ষা, মাহির ও ফারদিন। অভিযুক্ত 3 আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পাশাপাশি এই ঘটনায় সহযোগী আরও কেউ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এদিকে দোষীদের দ্রুত ট্রাইব্যুনালে বিচার ও সর্বোচ্চ সাজার দাবি জানিয়েছে জুবায়েদের পরিবার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা মামলার 3 আসামিকে মঙ্গলবার বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আগে থেকে আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা। হত্যাকারীদের সর্বোচ্চ বিচার, মৃত্যুদণ্ড দাবি করেন তারা। 5 ঘন্টা লাশ পড়ে থাকার পরেও তারা কোনো পদক্ষেপ নেয় নাই। অবশ্যই আমরা চাই ফাঁসি হোক, যারা খুনি তারা
অলরেডি স্বীকারও করেছে এটা পরিকল্পিত খুন। প্রতিটি ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা আদালত চত্বরে অবস্থান নিয়েছি যাতে এই বিচারকে কোনোভাবে প্রভাবিত করতে না পারে। আসামিদের গ্রেফতার করায় সন্তোষ প্রকাশ করে দ্রুত ট্রাইব্যুনালে বিচারের দাবি জানায় জুবায়েদের পরিবার। যেহেতু আমার ভাই সে মারা গেছে, আমরা তার বিচার চাই। আমরা এলাকাবাসী সহ সমগ্র দেশের মানুষই খুশি যে তাদেরকে পুলিশ ধরছে। এটা যদি দ্রুত ট্রাইব্যুনাল নিয়ে দ্রুত বিচারটা করতে পারে তাইলে আমরা খুশি আর কি, যে আমরা এই বিচারটা দ্রুত চাই। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাজির করে বর্ষাসহ 3 আসামির জবানবন্দি রেকর্ডের আবেদন করে পুলিশ। আদালতে জুবায়েদ হোসেনের হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নের ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা। এই মামলার যে 2 নম্বর আসামি বারজিস শাবনাম বর্ষা, সেই তার প্ররোচনায় এবং তারই বন্ধু মাহির রহমান এবং তাদের আরেক বন্ধু ফারদিন আহমেদ সহ তারা অন্যান্য আরও সহযোগী থাকতে পারে, তারাও তাকে হত্যা করে। প্রাথমিকভাবে তদন্তকারী কর্মকর্তায় 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং এটার সঙ্গে আর কারা জড়িত আছে কিনা সেটাও তদন্তকারী কর্মকর্তা খুঁজে দেখছে এবং সেটা তারা তদন্ত অবস্থায় রেখেছে। মামলার এজাহারে 3 আসামি প্রাপ্তবয়স্ক উল্লেখ আছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। যমুনা নিউজে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আন্দোলনের মুখে অবশেষে মূল বেতনের 15% বাড়ি ভাড়া দেয়া হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের। তবে এই অর্থ 2 ধাপে পাবেন তারা। সন্তুষ্টি জানিয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন শিক্ষক কর্মচারী নেতারা। বুধবার থেকে ফিরবেন ক্লাসে। শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন সরকারের আর্থিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে। বাড়ি ভাড়া, উৎসব ভাতা বৃদ্ধি সহ 3 দফা দাবিতে 10 দিন ধরে আন্দোলন করেছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এর মাঝে শিকার হয়েছেন পুলিশি হামলার। তবুও দাবি আদায়ে আন্দোলন থেকে পিছপা হননি তারা। মূল বেতনের 5 ভাগ বাড়ি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তেও মাঠ ছাড়েননি শিক্ষক কর্মচারীরা। অবস্থান নেন শহীদ মিনারে। তাদের আন্দোলনের সাথে সংহতি জানায় বিএনপি, জামায়াত, এনসিপি, সিপিবি সহ সব রাজনৈতিক দল। এটা অত্যন্ত মৌলিক একটা দাবি। এই অবস্থায় মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে আন্দোলনরত শিক্ষক ও কর্মচারী নেতাদের বৈঠক হয়। সেখানে আগের সিদ্ধান্ত পরিবর্তন করে মূল বেতনের 15 ভাগ বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়। হস্তান্তর করা হয় অর্থ মন্ত্রণালয়ের বাড়ি ভাড়া বাড়ানোর আদেশের কপি। 1 নভেম্বর 2025 তারিখ হতে মূল বেতনের 7.5% হারে সর্বনিম্ন 2000 টাকা এবং 1 জুলাই 2026 তারিখ হতে আরও 7.5% অর্থাৎ মূল বেতনের সর্বমোট 15% হারে সর্বনিম্ন 2000 টাকা নির্ধারণ করা হয়েছে। তাদের যে বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধাদি সেটা যথেষ্ট রকমভাবে কম। যেই পরিমাণ দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কখনোই কোনো সংশয় ছিল না। অবশ্যই যুক্তিযুক্ত দাবি ছিল, কিন্তু সেটা পূরণ করা ছিল অন্যান্য শর্ত সাপেক্ষে আমাদের সম্পদ কতটুকু রয়েছে। শিক্ষক নেতারা বাড়ি ভাড়া বাড়ানোয় সন্তুষ্টি প্রকাশ করেন। আন্দোলন প্রত্যাহার করে শ্রেণীকক্ষে ফেরার ঘোষণা দেন। আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমরা আগামীকালকে থেকে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাব। যে এমপিভুক্ত শিক্ষকরা 55 বছর পরে প্রথমবারের মতো পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া পেয়েছে স্যারের মাধ্যমে। শিক্ষা মন্ত্রণালয় থেকে শহীদ মিনারে যান শিক্ষক কর্মচারী নেতারা। এ সময় সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও মেনে নেন তারা। আহ্বান জানান চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির। চিকিৎসা ভাতা চাইছি আমরা 1500 টাকা, এটাও দিতে হবে এবং যে আমাদের কর্মচারীরা আছে 75% উৎসব ভাতা যে রয়েছে এটাও দিতে হবে। যদিও আমরা এই 15%-এ আমরা রাজি নই, তারপরও মনের হয়তো কষ্ট নিয়েও এটাকে সম্মতি জানাতে হবে। আন্দোলনের কারণে 8 দিনে শিক্ষা কার্যক্রমের ক্ষতি পুষিয়ে দিতে বাড়তি ক্লাস নেবেন তারা। জোর দিবেন মানসম্পন্ন শিক্ষার উপর। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আন্দোলন দমনে শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি। যে কয়েকটি ঘটনা ঘটেছে তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিরাই দায়ী বলে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। লিথাল উইপন বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার সংক্রান্ত কল রেকর্ডের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল জানমালের নিরাপত্তা রক্ষায়। পাশাপাশি সারা দেশে 3,05,000 রাউন্ড গুলি ছোড়ার তথ্য নিয়েও সন্দেহ প্রকাশ করেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এদিকে গুমের মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করে বুধবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশনা রয়েছে। প্রসিকিউশন বলছে
আসামিদের হাজির করা বা গ্রেপ্তার দেখানো না হলে ট্রাইব্যুনাল আইন অনুযায়ী চলবে বিচার কাজ। লেথালুইপন ব্যবহার করতে বলছে, কিন্তু লেথালুইপন দিয়া বলে না যে ছাত্রদের উপর গুলি করিয়া তুমি মানুষ মেরে ফেলো। যে অডিও রেকর্ডটা এক্সামাইন হইল, ফরেনসিক একটা রিপোর্টও দিল, সেই রিপোর্টটা মাননীয় আদালত কিভাবে একটির উপরে রিপোর্টের উপরে ভিত্তি করে এটাকে অ্যাকসেপ্ট করবেন? যদি ওনারা কালকে হাজির না হন অথবা ওনাদেরকে হাজির করা না হয়, তবে এই আইন অনুযায়ী তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার জন্য 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করে দেওয়া হবে। যমুনা নিউজে আরও একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। কার্গো কমপ্লেক্সে আগুনে পুড়ে গেছে অনেক জরুরি ওষুধের কাঁচামাল। এতে 4,000 কোটির ঔষধ উৎপাদন ব্যাহত হবে। মঙ্গলবার রাজধানীর তেজগাঁয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ঔষধ শিল্প সমিতি। বিমানবন্দরের স্টোর ও কোল্ড চেইন সিস্টেম ঠিক না করলে সংকটে পড়তে পারে পুরো স্বাস্থ্য খাত। শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুন লাগে, পুড়ে যায় অনেক ব্যবসায়ীর স্বপ্ন সম্বল। বড় ধরনের ক্ষতি হয়েছে ওষুধ খাতেরও। পুড়ে গেছে 45টি কোম্পানির 2 থেকে 250 কোটি টাকার কাঁচামাল। এর মধ্যে আছে অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, হরমোন, ডায়াবেটিক ও ক্যান্সারের মতো জরুরি ওষুধের কাঁচামাল ও অন্যান্য সামগ্রী। এই কাঁচামাল পুড়ে যাওয়ার কারণে ঔষধ উৎপাদন যেমন ব্যাহত হতে পারে, তেমনই বেশ কিছু স্পেয়ার পার্টস এবং মেশিনারির পার্টস ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি ওষুধ কোম্পানির, যা পুনরায় আমদানি করা সময় সাপেক্ষ বিষয়। ফলে এর সাথে উৎপাদন প্রক্রিয়াগুলোও ব্যাহত হবে। এদিকে যে সকল পণ্য অন্যান্য এয়ারপোর্টে চলে গেছে এই আগুনের কারণে, এগুলো ওই জায়গায় কিভাবে প্রিজার্ভ করা হয়েছে এই ব্যাপারে নিয়ে আমরা শঙ্কিত আছি। কেননা আমাদের ঔষধের অনেকগুলো বিশেষ তাপমাত্রায় রাখতে হয়, সেটা তো নিয়ন্ত্রিত অবস্থায় রাখতে হয়। মঙ্গলবার সংবাদ সম্মেলনে ঔষধ শিল্প সমিতি জানায়, বিমানবন্দরের স্টোর ও কোল্ড চেইন এখনও ঠিক হয়নি। নতুন করে কাঁচামাল আমদানি করলে সংরক্ষণ জটিলতায় নষ্ট হওয়ার আশঙ্কা আছে। এখন যে কোল্ড চেইনের প্রোডাক্টটা আসবে, সেই প্রোডাক্টটা কোথায় রাখা হবে, কিভাবে রাখা হবে, কেমন করে রিলিজ হবে, এইটা কনফার্মেশন না পেলে যারা ফরওয়ার্ডিং কোম্পানি, যে সমস্ত কোম্পানি আমাদের কাছে কোল্ড চেইনের প্রোডাক্ট দেয়, তারা কিন্তু প্রোডাক্টগুলোকে পাঠাবে না। কারণ পাঠালে এই প্রোডাক্টটাও ডিস্ট্রয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এটা ইউজেবল থাকবে না। এইটা আমাদের জন্য, আমি যে সেকেন্ড পার্টটা বললাম, এই রিইনস্টেট করাটা, এটা হলো আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। এই ব্যবস্থাগুলো যদি আমাদেরকে করে না দেওয়া হয়, তাহলে আলটিমেটলি আমাদের পক্ষে এই সাপ্লাই চেইন কন্টিনিউশন রাখাটা অসম্ভব হয়ে যাবে। এতে করে মানুষ এফেক্টেড হবে, হাসপাতাল এফেক্টেড হবে, রুগী এফেক্টেড হবে এবং সরকার বিব্রত হবে। পুড়ে যাওয়া পণ্যের জন্য পরিশোধকৃত শুল্ক, ডিউটি ট্যাক্স ও ভ্যাট ফেরত চায় ঔষধ শিল্প সমিতি। সহযোগিতাটা 2 জায়গায়, একটা হলো কাস্টমস পয়েন্টে আর একটা হলো ব্যাংকিং সেক্টরে। তো কাস্টমসটা হলো মোর ইম্পর্টেন্ট। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। আগুনের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে শাহজালাল বিমানবন্দরের ভাবমূর্তিতে প্রভাব ফেলবে না, তবে বন্দরের নিজস্ব ফায়ার স্টেশনের সক্ষমতা বাড়াতে হবে, এমনটা জানিয়েছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক। জানান, ফায়ার ইউনিটের তাৎক্ষণিক অপারেশন ইম্পোর্ট কার্গো সেকশনের সামনে জমে থাকা মালামালের কারণে বিঘ্নিত হয়, যার দায় বিমান কর্তৃপক্ষ ও C&F এজেন্টদের। মোস্তফা মাহমুদ দাবি করেন, সিভিল এভিয়েশনকে অগ্নি নিরাপত্তা উন্নত করতে স্টোর ইউনিট থেকে 19টি চিঠি দেওয়ার বিষয়টির ভুল ব্যাখ্যা করা হয়েছে। বেবিচক চেয়ারম্যান জানান, সহসা ইম্পোর্ট টার্মিনাল ব্যবহার করা যাবে না। None of them, কেউ বলে নাই তাদের কোনো ফায়ার ফাইটিং ভেহিকেল ভিতর ঢুকতে দিয়ে বাধা দেওয়া হয়েছে। হয়তো এমনও হতে পারে যে এটা বছরের পর বছর জিনিসপত্র হয়তো ক্লিয়ার হয় না, সেই ঘটনাও থাকতে পারে। আমরা যতটুকু জানতে পেরেছি সেই ঘটনাগুলো তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। বাট এই কর্তৃপক্ষ হচ্ছে সেটা কন্ট্রোলিং বিমান, C&F এজেন্ট, কাস্টমস অ্যান্ড যদি কুরিয়ার থেকে তারা জিনিসপত্র আপগ্রেড করার জন্য আমরা প্রতিনিয়তই মনে করেন এই সিস্টেমটা, এই বিল্ডিংয়ের এইটা নানা রকম মেইনটেন্সের কাজ আমরা করি। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।